আলাইকুম সবাইকে। আজ শুরু করছি সৈয়দ মোস্তফা সিরাজের লেখা হরির হোটেল। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পেছন থেকে প্রচণ্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিল। তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পৌঁছলাম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশন গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার উপরেই বা রাগ করবো। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে মুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেন ডাকাতি হচ্ছিল বোধহয়, তাই অত সব যাত্রী প্রাণ ভরে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলাম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারল। না, স্টেশন ঘরে উর্দি পড়া এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমুচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। আমি অবাক হয়ে বললাম, হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন। যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়ে বললাম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হালহদিস কিছুই জানাননি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললাম, গেটের টিকিট নেওয়ার লোক নেই, টিকিট নেবেন কি আপনি? টিকিট কেটেছেন? তাই তল্লাদের নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি, ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলো মেয়ে ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম, এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে নেমে ওভাবে মরিয়া হয়ে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলাম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা অথবা একা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে একটা বেঞ্চে বসে বললাম, পরের বাস কটায় দাদা? চাওলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, বাবু মশাইয়ের আসা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? বাবু মশাই, এই রাত্রিতে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা এই রাত্রিরে তো স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা একা গাড়ি? চাওলা হাসলো, আগে না, খামোখা কেন রাত্রিবেলা ওরা আসবে? আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললাম, তুমি ঠিক বলেছ, কামরা একবারে ফাঁকা ছিল। হঠাৎ হয়ে জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো, এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে। তারা প্রতি সোমবারে বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবারে সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বা বাসে বা সাইকেল রিক্সা অথবা একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের ওপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু এখন আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললাম, 1 কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওলা গম্ভীর মুখে মাথা নাড়ল। না বাবা মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এই প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম। ও, হরির হোটেলে যাওয়ার যখন ইচ্ছে হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলেই চাওলা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষের দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গড়নের কালো রঙের লোক বসে আছে।
পরনে ধুতি আর হাতা কাটা ফতোয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেক্সাটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল? লোকটা আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করলো। আমিও নমস্কার করে বললাম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আজ্ঞে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বাড়তিনেক বিষাদ চা আর একই সময় ভাত ডাল মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র গ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্বেগ করল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম। ব্যাগটা একপাশে রেখে বললাম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক। হরি ডাকলো, খেদা ও খেদু, ঘুমালি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা এক নাদোষ গোলগাল গরনের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, দুমুঠ চাল বেশি করে নিই, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে পুরো একখানা মিল দে তো। কিছুক্ষণের মধ্যেই গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, অপূর্ব, খাসা আপনার হোটেলে রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনই পাইনি। হরি বলল, অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে আমি দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকবার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকবার ব্যবস্থা নেই তো। আমি আর খেদা উপরের ঘরে রাত্রির কাটাই, নিচে কি থাকবার জো আছে? না না, উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কী উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য করবো না। হরি হাসলো, আপনার মাথা খারাপ? কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্না রাত্রির, মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে যা থাক আর যা কিছু থাক, চোর ছিনতাই বা ডাকাত নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। আগরতলা হোটেল থেকে বেরিয়ে আসছি। হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালো। সে আমাকে অবাক করে দিয়ে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেটে কী হবে? হরি মুচকে হেসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি দৈবাত অম্বল হয় টয়। আপনি আমার এই রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। এই বলে সে হরির হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম। খেতে তো সবই সুস্বাদু মনে হয়েছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে। কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারের নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে আমি হাঁটছিলাম। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে। তখন 2টো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলাম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে বলে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পেছন কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে আমি দাঁড়িয়ে পড়লাম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে পড়ল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম। ছিনতাই বাজবা ডাকাত নয় তো? চলার গতি বাড়ালো। এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে 1-2 করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালকুড়ি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদলের বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্যের ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির হয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করে যাচ্ছে। কারা এরা? অজানা ত্রাসে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চাচিয়ে বললাম, সাবধান, আমার কাছে কিন্তু রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্ব নিঃশব্দে হেঁটে আসছে। দাঁড়ালে তারাও দাঁড়িয়ে দেখছে। এই অদ্ভুত ছায়াকালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না।
আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনেনি। আতঙ্কে দিশাহারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবার পিছনে ফিরে তাকাচ্ছি, সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করে আসছে। কিছুক্ষণ পর সামনে ঘন গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে বসে কারা যেন কথা বলছিল। আমি দৌড়ে সেখানে দাঁড়াতে এই লোকগুলো হয়েছে করে উঠলো, কে কে? হাঁপাতে হাঁপাতে বললাম, আমি। কেউ ধমকে উঠে বলল, আমি কে? আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর, বাস ফেল করে বড় বিপদে পড়েছি। একজন বলল, ও তাই, বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল, ওরে হরির হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে চলে এসেছে। এইসব বলতে বলতে হরির হোটেল এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পেছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি কি করব ভাবছি, এই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন। লোকটি খিক করে হেসে বলল, পালাবাড়ি কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললাম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে বেদবমি করে টেসে যায়। কিন্তু আমি কিন্তু টেসে যাইনি, হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই, এখনও আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গণ্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছে বলছিলেন জানো? হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে, জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে সব যায় না মোলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা পেট বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলুম। আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন। কাঞ্চনপুর তো আরও 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? নির্বল সিংহের বাড়ি। ও, সিঙ্গি মশাইদের বাড়ি? চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না দাদা, হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে। আহা, বলছি তো যে আমার কিছু হয়নি। লোকটি খিক করে হেসে বলল, টাটকা টেসে যাওয়া বডি তো, প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে, কিন্তু আসলে আত্মার ভ্রম। আসল বডি কখন চিতায় পড়ে ছাই হয়ে গেছে। কী অদ্ভুত! মোটেও না, এমনও হতে পারে যে আপনার বডির স্মৃতি আপনাকে এখনও আস্ত রেখেছে। যাকগে, চলুন, পেছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পরে বললুম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমন আমারও আপনাকে ভয় করছে। কখন পেছন থেকে আপনি আমাকে কি করে বলবেন? ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার এটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মালির বললেন যখন, তখন আমাকে আর ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় ভালো করে দেখে নিই, তারপর এখনও কেউ পেছনে ফলো করছে কি না সেটা দেখব। বলে টর্চ জ্বেলে সে আমাকে খুঁটিয়ে দেখলো, তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেললো। কয়েক মুহূর্তের জন্য সে আলোয় দেখল একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারের গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও যেন উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল, সেটা আমি কুড়িয়ে নিয়ে নির্ভয়ে এবার হেঁটে চলল। মাঝে মাঝে পেছন ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ খানিক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটরসাইকেলে আমার কাছে এসে থেমে গেল। নির্মলের সাড়া পেলাম। যা ভেবেছিলুম। এতক্ষণ অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল, আজ তো শনিবার, পুটু কি আর অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয়, ব্যাক সিটে বস, দোষটা আমারই, বুঝলি? মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নেই। না, পরেও আর কোনো কথা নেই। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব।
হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্বাচার্য আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আর আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলে ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়াকালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। শেষ হলো আজকের গল্প, যার নাম ছিল হরির হোটেল। লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। আল্লাহ হাফেজ সবাইকে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানিয়ে রাখুন গল্প আপনাদের কেমন লাগছে।